মা, তুমি আর ঠাকুমা আজকে কিভাবে বিরিয়ানি বিক্রি করতে যাবে? বাইরে তো বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে তোমরা যদি ছাতা নিয়ে যাও তাহলেও তোমরা ভিজে যাবে, আর ভিজে গেলে তোমাদের তো শরীর খারাপ করবে মা। তাই আজকে বরং তোমাদেরকে বিরিয়ানি বিক্রি করতে যেতে হবে না। না রে মা, এই কথা বললে তো চলবে না, কারণ বিরিয়ানি তো বিক্রি করতেই হবে, সে যতই ঝড় হোক বৃষ্টি হোক না কেন। এই বিরিয়ানি বিক্রি করেই তো আমাদের সংসার চলছে। কিন্তু মা, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই কদিন হলো আমাদের বিরিয়ানি কিন্তু ঠিকঠাক ভাবে বিক্রি হচ্ছে না। হ্যাঁ বৌমা, আমি সবই তো লক্ষ্য করছি। আসলে কি জানো তো, এই বৃষ্টির মধ্যে এখন ছেলে মেয়েরা মোমো খেতে বেশি পছন্দ করছে, তাই এই বৃষ্টির মধ্যে আমাদের বিরিয়ানির সেল কমে গেছে। মা, তাহলে কি আমরা বিরিয়ানির সঙ্গে সঙ্গে মোমো বিক্রি করব? তাহলে যদি আমাদের কাছে বেশি কাস্টমার আসে। মা, আজকে বৃষ্টির দিনে আমার না খুব মোমো খাওয়ার ইচ্ছে করছে, তুমি আমাকে মোমো কিনে এনে দাও না মা। আরে, এখন দেখতে পাচ্ছিস তো বাইরে বৃষ্টি পড়ছে, তাছাড়া আমার কাছে এখন অত টাকা নেই। আজকাল বিরিয়ানি খুব কম বিক্রি হচ্ছে বলে আমার হাতে বেশি টাকা থাকছে না। যা টাকা থাকছে সব সংসারের পেছনেই চলে যাচ্ছে। সেই জন্য আজকে আমি তোকে কোনোভাবেই মোমো কিনে এনে দিতে পারবো না। আর তুই প্রতিদিন মোমো খাস কেন রে? মা, ঠাকুমা কিন্তু ঠিকই বলেছে, এই বৃষ্টি বাদলের দিনে মোমো খাওয়ার মজাটাই আলাদা, তাই আমারও প্রতিদিন মোমো খেতে ইচ্ছা করে। আর মা জানো তো, তুমি কিন্তু বিরিয়ানির সঙ্গে মোমো বিক্রি করো, তাহলে সত্যি তোমার আর ঠাকুমার ভালো লাভ হবে। বাচ্চা মেয়ে রূপা তার মা পাপিয়া, বাবা পলাশ এবং তার ঠাকুমা সুস্মিতা দেবীর সঙ্গে গ্রামে বাস করে। রূপার বাবা পলাশ কয়েকদিন আগে পর্যন্তই ভালো সুস্থ স্বাভাবিক ব্যক্তি ছিল, কিন্তু হঠাৎই এক অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায়। সেই জন্য পলাশ আর কোনো কাজকর্ম করতে পারে না। কিন্তু পলাশ যখন আগে কাজকর্ম করত তখন তাদের সংসারের পরিস্থিতি বেশ ভালোই ছিল। আর পলাশের অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার বউ এবং মা দুজনে মিলে বিরিয়ানি বিক্রি করতে শুরু করে। কিন্তু প্রথম তাদের বিরিয়ানি অনেক পরিমাণে বিক্রি হলেও বর্ষাকালে তাদের বিরিয়ানি বিক্রির পরিমাণ কমে যায়। তাই জন্য পাপিয়া এবং তার শাশুড়ি মা খুবই চিন্তায় পড়ে। তাই পাপিয়া এবং তার শাশুড়ি মা কিভাবে তাদের ব্যবসার উন্নতি ঘটানো যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই বৃষ্টি বাদলের মধ্যে মাথায় পলিথিন জড়িয়ে বিরিয়ানির ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মা, বলছি এত দূর তো চলে এলাম, কিন্তু এখনো তো কোনো কাস্টমারকে দেখতেই পাচ্ছি না। আর আমার মনে হচ্ছে না আজকে কেউ বিরিয়ানি কিনতে আসবে। আচ্ছা মা, শুনুন না, এত বৃষ্টির মধ্যে জলে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনার শরীর খারাপ করবে। তাই বলছি আপনি বরং বাড়িতে চলে যান, আমি দেখছি কি করা যায়। না না বৌমা, এত বৃষ্টি পড়ছে, আর এরকম বৃষ্টি জলে আমি তোমাকে একা রেখে চলে যাব? এটা হতে পারে না। আমি যদি চলে যাই তাহলে আমি তো তোমাকেও নিয়ে যাব। তাছাড়া আমি জানি আমরা দুজনেই চলে গেলে আজকে আর আমাদের বিক্রি হবে না। তাই আমি তো ভাবছি এবার থেকে তুমি মোমো বানানো শুরু করে দাও, আর আমিও তোমার হাতে হাতে সাহায্য করব। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, আমি কাল থেকেই মোমো বানিয়ে বিক্রি করব। বিরিয়ানির সঙ্গে সঙ্গে মোমো বিক্রি করে যদি কাস্টমার পাওয়া যায় তাহলে তো ভালোই হবে। আর তখনই তাদের সামনে দিয়ে বেশ কিছু বড়লোক পরিবারের মেয়েরা হেঁটে যায়। এই পূজা, এখন না আমার বিরিয়ানি খেতে ভালো লাগে না, তবে আমি মোমো খাবো। এই বৃষ্টির দিনে মোমো খাওয়ার মজাই আলাদা। তুই কি খাবি? আরে, তুই বিরিয়ানি খাবি না আর আমি একা একা বিরিয়ানি খাবো? সেটা হতে পারে? তুই যেটা খাবি আমিও সেটা খাবো। আর তুই তো জানিস আমিও মোমো খেতে কতটা পছন্দ করি। চল চল, আর বিরিয়ানি ভালো লাগে না, মোমো খাওয়া যাক। বলছি দাঁড়াও, আমাদের হাতের বিরিয়ানি তোমরা তো খেয়েছো, আর তোমরা তো আমাদের হাতের বিরিয়ানি অনেক পছন্দ করতে, তাই না? তাহলে এখন আবার মোমো খেতে যাচ্ছ কেন? দয়া করে আমাদের কাছ থেকে এক প্লেট বিরিয়ানি অন্তত নিয়ে যাও। না গো বৌদি, আসলে বাড়িতে রান্না হচ্ছে তো, তাছাড়া আজকে বিরিয়ানি খেলে বাড়িতে গিয়ে আর ভাত খেতে পারবো না, মা অনেক বকা দেবে। তাই জন্য সন্ধ্যাবেলা একটু মোমো খেতেই এলাম। এই বৃষ্টির মধ্যে গরম গরম মোমো খেতে খুব ভালো লাগবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এর ফলে পাপি এবং তার শাশুড়ি মায়ের কিছু করার থাকে না। মা, আমি খুব ভালো করেই বুঝতে পারছি কাল থেকে আমাকে মোমো তৈরি করতে হবে, না হলে আমাদের কিন্তু লস হয়ে যাবে। হ্যাঁ বৌমা, যা দেখতে পাচ্ছি আমরা যদি মোমো বিক্রি করি তাহলে আমাদের ভালোই লাভ হবে। আর এই বৃষ্টির মধ্যে জলে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আজকে। চলো বাড়ি চলো, শুধু শুধু এত বিরিয়ানি নষ্ট হবে। এই বলে তারা দুজনে বাড়ির দিকে যেতে থাকে। আর তখনই 2-4টে কাস্টমার তাদের দিকে এগিয়ে আসে। এর ফলে বেশ কিছু টাকা তারা হাতে পেয়ে যায়, আর সেই টাকা নিয়ে বাড়িতে চলে আসে। রাত্রিবেলা বাড়িতে এসে শাশুড়ি বৌমা দুজনেই মন খারাপ করে বসে থাকে।
আমি জানতাম মা এই বৃষ্টি জলে কেউ বিরিয়ানি কিনবে না, তবুও তো তোমরা আমার কথা শুনলে না। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বিরিয়ানি বিক্রি করতে চলে গেলে। আচ্ছা, এবার মন খারাপ করে তো লাভ নেই। আচ্ছা চলো, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমরা একটু রেস্ট করবে। এভাবে সেই দিনটা কাটে। আর পরের দিন থেকে পাপি এবং তার শাশুড়ি মা মোমো তৈরির পদ্ধতি এক মোমোওয়ালার কাছ থেকে শিখে নেয়। আর বাড়িতে তারা অনেকগুলো মোমো তৈরি করে। সন্ধ্যাবেলা তারা বিরিয়ানি এবং মোমো বিক্রি করতে বেরিয়ে যায়। আর সেদিন সন্ধ্যাবেলাতেও প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হয়। আসুন আসুন, এদিকে আসুন, আমাদের কাছে মোমো বিরিয়ানি সব একসঙ্গে পেয়ে যাবেন। আপনাদের পছন্দের মোমো পাবেন আর সাথে পছন্দের বিরিয়ানিও পাবেন। আর দেরি কিসের, তাড়াতাড়ি আসুন, এই বৃষ্টির মধ্যে গরম গরম মোমো খেয়ে যান, গরম গরম বিরিয়ানিও পাবেন। পাপিয়ার কথা শুনে বেশ কিছু লোকজন তার ঠেলাগাড়ির সামনে এসে ভিড় করে। আর বিরিয়ানির তুলনায় এক প্লেট মোমোর দাম যেহেতু বেশি ছিল, তাই তাদের বেশ ভালো মতো লাভ হয়। এর ফলে পাপি এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই খুশি মনে বাড়িতে ফিরে আসে। মা, কি হয়েছে? তোমরা কালকে যখন বাড়িতে ফিরলে তখন তো তোমাদের মন খারাপ ছিল, আর আজকে এত খুশি কেন তোমরা? আর বলিস না রে, কি হয়েছে জানিস? আমি তো ভেবেছিলাম হয়তো আমাদের হাতের মোমো খেতে কেউই আসবে না, কারণ সবাই তো যে যার পছন্দের মোমোওয়ালার কাছে চলে যায়, তাই আমাদের কাছে কে আর আসবে। কিন্তু বৌমা এমন সবাইকে ডাক দিল, সবাই আমাদের কাছে আসতে বাধ্য, তাই আজকে আমাদের ভালো টাকা লাভ হয়েছে রে। কি সত্যি? তাই ভাবছি তোমরা দুজনে এত খুশি কেন। যাক, তাহলে আজকে আমিও মোমো খাবো। মা, আজকে আমি তোমার হাতের মোমো খাবো। তুমি তো বাইরে মোমো বিক্রি করে এলে, কিন্তু আমাকে তো দিলে না। আমাকেও বানিয়ে দাও না। আরে না না, এত রাত্রিবেলা আবার কেউ মোমো খায় নাকি? আমি বরং তোকে কাল সন্ধ্যাবেলা বানিয়ে দেব। বরং কালকে যখন আমি মোমো বানিয়ে বিক্রি করতে যাব, তোর জন্য আলাদা করে রেখে যাব, তো যখন ইচ্ছা হবে তুই খেয়ে নিবি। কিন্তু মা, আমার তো এখন মোমো খেতে ইচ্ছে করছে। বাইরে কত বৃষ্টি পড়ছে, আর আমি বৃষ্টির জল দেখতে দেখতে এখন মোমো খাবো। না রে মা, আজকে আমি ভীষণ ক্লান্ত, তাই আজকে আর কিছু করার ইচ্ছে করছে না। আমি কালকে তোকে বানিয়ে দেবো রে মা, চল আজকে ভাত খেয়ে নে। এই বলে পাপিয়া তার মেয়েকে বুঝিয়ে কোনো রকমে খাবার খাইয়ে দেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে, আর ধীরে ধীরে তাদের মোমো এবং বিরিয়ানি প্রচন্ড নামডাক অর্জন করে ফেলে। তাই প্রতিদিন তাদের ঠেলাগাড়ির সামনে প্রচন্ড পরিমাণে ভিড় জমে। ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, পাপি এবং তার শাশুড়ি মা মোমো বিরিয়ানি বিক্রি করতে বেরিয়ে পড়তো। আর বৃষ্টির জলের মধ্যে ভিজে ভিজেই তাদের কাছে কাস্টমারও আসতো। এমনকি সুস্মিতা দেবী এবং তার বৌমা সকলের বাড়ির সামনে গিয়েও মোমো বিরিয়ানি বিক্রি করত। এর ফলে তাদের আরো বেশি লাভ হতো। এমনই একদিন রাত্রিবেলা, মা বলছি অনেকটা রাত হয়ে গেল, আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলুন আমরা বাড়ির দিকে এগোই। যদি রাস্তাতে কোনো কাস্টমার পাওয়া যায় তাহলে ভালোই হবে। এই বলে পাপি এবং তার শাশুড়ি মা বাড়ির দিকে এগিয়ে যায়। আর তখনই কয়েকজন তাদেরকে ডাকতে শুরু করে। বৌমা, এদিকে এসো, আমাকে এক প্লেট বিরিয়ানি আর এক প্লেট মোমো দিয়ে যাও। এত রাত হয়ে গেল, মেয়েটা বায়না করছে মোমো খাবে, তাই তোমাদেরকে দাঁড় করালাম। ভাগ্যিস তোমাদেরকে দেখতে পেলাম, না হলে আমাকে কষ্ট করে আবার বাজারে যেতে হতো। হ্যাঁ, আপনি কিন্তু এই কথাটা একদম ঠিকই বলেছেন। আমাকেও তো না হলে খাবার অর্ডার করতেই হতো। আমার বউ তো বলেই দিয়েছে রান্না করবে না, সে বিরিয়ানি খাবে। আর দিদি ভাই, রোজ রাত্রেবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ। তা না হলে এত রাত্রেবেলা আমাকে যে কোথায় বিরিয়ানি কিনতে যেতে হতো। আর আমার ছেলে মেয়েগুলো কখন থেকে মোমো খাওয়ার জন্য বায়না করে বসে আছে, তাদের জন্য তো আমাকে মোমো কিনতে যেতে হবে। এভাবেই আরো কিছুদিন কাটে, আর সময়ের সঙ্গে সঙ্গে বউ শাশুড়ির মোমো এবং বিরিয়ানি বিখ্যাত হয়ে যায়। এখন তাদের কাছে কোনো টাকা পয়সার অভাব থাকে না। আর পাপিয়া তার মেয়েকে এখন ভালো একটা স্কুলে ভর্তি করে দেয়। অন্যদিকে সুমনের চিকিৎসার জন্য শহরের বড় ডাক্তারের কাছে চলে যায়। এর ফলে ভালো চিকিৎসার জন্য সুমনও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। আর একদিন রূপা তার মা এবং ঠাকুমাকে বলে, মা, ঠাকুমা, আমি যখন বড় হয়ে যাব আর আমি ভালো চাকরি পাবো, তখন তোমাদেরকে মোমো বিরিয়ানি বিক্রি করতে হবে না। আমি তোমাদের জন্য অনেক টাকা রোজগার করব। তাহলে তোমাদেরকে কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। না রে মা, আমি এই কাজটা কখনোই ছাড়বো না। এই কাজটা করেই তো আমরা জীবনে এতটা সফল হতে পেরেছি, তাই এই কাজটা আমি কখনোই ছাড়তে পারবো না। আমার বিশ্বাস আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার তো একটা বড় রেস্টুরেন্ট খোলার ইচ্ছা। এভাবেই বছরের পর বছর কাটতে থাকে। আর রূপার কলেজের পড়াশোনা শেষ হয়ে যায়।
এবার রূপার বাবা মা রূপার বিয়ে দেওয়ার জন্য পাত্রের সন্ধান করতে শুরু করে। তারা রূপার জন্য ধনী পরিবারের সম্বন্ধ দেখে, যেখানে রূপা শান্তিতে দিন কাটাতে পারবে। আর এখন যেহেতু তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, তাই তারা রূপার বিয়েতে বেশ বড় লোকেদের মতো আয়োজন করে। আর এভাবেই রূপার সঙ্গে রাহুলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রূপা তার বাবা মা এবং পরিবারকে বিদায় জানিয়ে হাসি খুশি শ্বশুর বাড়িতে চলে যায়। সত্যি মোমো বিরিয়ানি বিক্রি করে যে এরা এতটা বড়লোক হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আমার কাছে খাবার চাইতে যেত, আর আজকে দেখ মেয়ের বিয়েতে এত রকমের খাবারের আয়োজন করেছে, আমরা খেয়ে উঠতেই পারলাম না। হ্যাঁ মা, সেটা তো আমিও ভাবছি। আমি জানি না আমার বিয়েতে তোমরা কি করবে, কিন্তু হ্যাঁ আমি বলে দিলাম কিন্তু আমার বিয়েতে কিন্তু এরকমই মেনু করতে হবে। আর তুমি দেখেছিলে তো রূপার লেহেঙ্গাটা কত সুন্দর ছিল, কত দামি। ওর মা ওকে কিনে দিয়েছে, তুমিও কিন্তু আমাকে ওরকমই লেহেঙ্গা কিনে দেবে। দূর, তুই চুপ কর তো। ওই লেহেঙ্গাটার অনেক দাম, আমি তোকে অত দামি লেহেঙ্গা কিনে দিতে পারবো না, কারণ তোর বাবার এখন ঠিকঠাক কাজ হচ্ছে না। কিভাবে হবে? তুমি তো গরিব মানুষদেরকে অনেক ছোট করতে, অপমান করতে। আর রূপারা যখন আমাদের বাড়িতে খাবার চাইতে যেত তখন তুমি ওদেরকে তাড়িয়ে দিতে। এখন দেখতে পাচ্ছ তো রূপারা কত বড়লোক হয়ে গেছে। এভাবেই সকলে মিলে পাপিয়া এবং তার পরিবারের অনেক প্রশংসা করে। দেখতে দেখতে পাপিয়া এবং তার শাশুড়ি মা জীবনে আরো উন্নতি করে। অন্যদিকে রূপাও তার বড়লোক শ্বশুরবাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে। প্রিয়া এবং রেনু বসে বসে টিভি দেখছে। এমন সময় টিভিতে নানান রকম খাবারের বিজ্ঞাপন দেখায়। এত খাবার দেখে তারা কিছুতেই নিজেদের লোভ সামলাতে পারে না। তারা চ্যানেল ঘুরিয়ে দিতে যাবে, এমন সময় ফুচকার বিজ্ঞাপন দেওয়া শুরু হয় এবং ফুচকা দেখেই দুই বোনের জিভে জল চলে আসে। বোন, ফুচকাগুলো দেখ কি মুচমুচে, কি সুন্দর ছোলা দিয়ে আলু মেখে তেঁতুল জল দিয়ে ভরে ভরে খাচ্ছে। আমার তো দেখলেই খিদে পেয়ে যাচ্ছে বোন। এখন যদি বেশ ফুচকা পেতাম তাহলে কত ভালো হতো। এই ভর দুপুর বেলা তোকে এখন কে ফুচকা এনে দেবে? আর যদি আমি মাকে বলি যে আমরা ফুচকা খেতে যাব, মা আমাদের ঝাঁটা পেটা করবে। দিনের বেলা ভাত না খেয়ে ফুচকা খেতে চাইলে মা আমাদেরকে আর বাড়িতে টিকতে দেবে না। ধ্যাৎ, আমার ভালো লাগে না। চল না দেখি, মা মনে হয় রান্নাঘরে আছে। মাকে গিয়ে বলি যদি কিছু ব্যবস্থা করা যায়। দুই বোন মিলে ফুচকা খাওয়ার লোভে তাদের মা আশা দেবীর কাছে যায়। আশা দেবী রান্নাঘরে সকলের জন্য ভাত এবং মাংস কষা রান্না করছে। এমন সময় সে নিজের দুই কুড়ে মেয়েকে রান্নাঘরে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, আজকে কোন দিক থেকে সূর্য উঠেছে? তোদের দুই বোনকে ডাকলেও তোরা সাড়া দিস না। সারাদিন টিভিতে মুখ গুজে বসে থাকিস, এখন হঠাৎ করে রান্নাঘরে আসলি যে? মায়ের উপর দরদ কি উতলে উঠলো নাকি? না না মা, আমরা দুজনে ভাবলাম যে আজকে আমরা রান্না করে তোমাকে আর বাবাকে খাওয়াবো। তুমি তো রোজই রান্না করো বলো। একদিন যদি আমরা দুই বোন মিলে রান্না করি তাহলে তোমার কষ্ট অনেকটা কমে যাবে। এই কথা শুনে আশা দেবী নিজের মেয়েদের উপর ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। সে তার দুই মেয়েকে রান্নাঘরে রান্না করতে দেওয়ার জন্য রাজি হয়। কিন্তু তারা দুজনে কি রান্না করার পরিকল্পনা করতে চলেছে সেই ব্যাপারে প্রিয়া এবং রেণুকা তাদের মাকে কিছু জানায় না। কিন্তু মায়ের মনে হঠাৎ করে মেয়েদের এরকম পরিবর্তন দেখে সন্দেহ তো জাগারই কথা। সে তার দুই মেয়েকে জিজ্ঞাসা করায় তারা আর পেটে কথা চেপে রাখতে পারে না। আমরা ভেবেছি আজকে তোমাকে আর বাবাকে ফুচকা বানিয়ে খাওয়াবো। টিভিতে দেখেছিলাম যে গরমের মধ্যে টক জল দিয়ে ফুচকা খেলে পেট খুব ঠান্ডা থাকে। হ্যাঁ মা, দিদি ঠিক বলেছে। তুমি ঘরে যাও, গিয়ে এসি চালিয়ে আরাম করো। আমি আর দিদি ভালো করে ফুচকা বানিয়ে আলু মেখে তোমাকে খাইয়ে দিয়ে আসবো। তুমি একদম চিন্তা করো না। আজকে আমাদের দুজনের হাতে ফুচকা মাখা খেয়ে তুমি আর বাবা চমকে যাবে। দুই মেয়ের এরকম কথাবার্তা শুনে আশা দেবী তাদের উপর ভীষণ রেগে যায় এবং রুটি বেলার বেলুনি দিয়ে তাদেরকে পিটানি দেবে বলে ঠিক করে। হতচ্ছাড়ি মেয়ে, গরমের মধ্যে একা একা রান্না করে করে পাগল হয়ে যাচ্ছি, আর তোরা দুজনে বলছিস যে রান্না করে ফুচকা বানাবি। যা রান্নাঘর থেকে বেরো বলছি। তোদের ফুচকা বানানোর জন্য এখন যদি আমি রান্নাঘরের দায়িত্ব তোদের উপরে ছেড়ে দিই তাহলে আমার কাজ আরো বেড়ে যাবে। আর এই দুপুরবেলা আমি আর তোর বাবা ফুচকা খাবো? যা বেরিয়ে যায় এখান থেকে। আশা দেবী তার দুই মেয়েকে বকা দিলে তারা রাগ করে নিজেদের ঘরে চলে যায়। কিন্তু তাদের ফুচকা খাওয়ার প্রতি লোভ কিছুতেই যায় না। সেই কারণেই দুই বোন তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে
এবং চারিদিকে ফুচকার ঠেলাগাড়ির সন্ধান করতে থাকে, কিন্তু তারা গরমের দুপুরে কোথাও ফুচকার ঠেলাগাড়ি দেখতে পায় না। চারিদিকে লস্যি এবং ফলের শরবত বিক্রি হয়, কিন্তু ফুচকা কোথাও বিক্রি হয় না। ফুচকা খুঁজতে খুঁজতে তারা বেশ কিছুটা দূরে চলে আসে এবং সেখানে দুই বোনে একটা ফুচকার ঠেলাগাড়ি দেখতে পায়। দাদা, একটু ভালো করে ঝাল দিয়ে আর ছোলা দিয়ে আলু মেখে আমাদের ফুচকা দাও তো। অনেকদিন ভালো ফুচকা মাখা খাই না, আর বলছি যে 10 টাকায় কটা করে ফুচকা দিচ্ছ? দাদা, তুমি ফুচকা বিক্রি করছো নাকি নিজের কিডনি বিক্রি করছো? 10 টাকার মাত্র 2টো ফুচকা দিচ্ছ, আগে তো 4টে করে ফুচকা দিত। এই দিদি, এখান থেকে চল, আমরা এখানে ফুচকা খাবো না, যত সব জালিয়াতি ব্যবসা। প্রিয়া তার বোনের কথা শুনে ভীষণ রেগে যায়। সে রেণুকার হাতে একটা জোরে চিমটি কেটে, কারণ প্রিয়া বুঝতেই পারে যে এই দুপুরবেলা তারা অন্য কোথাও গেলে ফুচকা পাবে না, আর এখন যদি এই ঠেলাগাড়ি থেকে তারা দুজনে ফুচকা না খায় তাহলে বাড়িতে গিয়ে মায়ের রান্না করা ডাল ভাত মাংস ভাত খেতে হবে, যা খাওয়ার মতো ইচ্ছা তাদের একেবারেই ছিল না। বোন, বেশি কথা না বলে চুপচাপ এখান থেকেই ফুচকা খেয়ে নে, কারণ তুই যদি এখন মহারানীগিরি দেখাতে চাস তাহলে তোর জন্য আমারও ফুচকা খাওয়া হবে না। তাই শুধু ফুচকা খাওয়ার জন্য মুখটা খোল, বেশি বড় বড় কথা বলার জন্য মুখ না খুললেও চলবে। ঠিক এইভাবে দুই বোনে মিলে ফুচকা খাওয়া শুরু করে দেয়। তারা বেশ অনেকগুলোই ফুচকা খেয়ে ফেলে। দুজনেরই রতনের ঠেলাগাড়ির ফুচকা মাখা ভীষণ পরিমাণে ভালো লেগে যায়, তাই তারা কিছুতেই ফুচকা খাওয়া থামাতে পারে না। এভাবেই বেশ অনেকক্ষণ কেটে যায়, তবুও তারা দুই বোন কিছুতেই ফুচকা খাওয়াতে বিরতি দিতে চায় না। এমন সময় রতন তাদেরকে বলে ওঠে, দিদি, আপনারা তো প্রায় অনেকগুলোই ফুচকা খেয়ে নিলেন, কিন্তু এখন আমি আপনাদের ফুচকা খাওয়াতে পারবো না, কারণ আমাকে হসপিটালে যেতে হবে, আর তার জন্য আমার ফুচকার গাড়িটা গুটিয়ে দিতে হবে, আর গোছাতে তো একটু সময়ও লাগবে। আপনারা যে কটা ফুচকা খেয়েছেন তার দাম দিয়ে দিন, তাহলে খুবই ভালো হয়। তারা রতনকে কিছুতেই ছাড়তে চায় না এবং তার কাছ থেকে আরো বেশি করে ফুচকা খাওয়ার আবদার শুরু করে, কিন্তু রতন তাদেরকে আর ফুচকা দিতে চায় না। এতগুলো ফুচকা খেলাম আমরা, শরীর খারাপ তো আমাদের হওয়া উচিত, তা নয় তোমার শরীর খারাপ হয়ে গেল তাই তুমি হসপিটালে যাচ্ছ। আমরা তো তোমাকে ছাড়বো না, আমাদেরকে ফুচকা খাওয়াতেই হবে। বিশ্বাস করুন দিদি, আমার বউ গর্ভবতী, আজকে ওর ডেলিভারি ডেট, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে, তা না হলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে, আপনারা দুজন মিলে কিছুক্ষণের মধ্যে আমার ঠেলা গাড়িটা দেখুন, আমি তাহলে হসপিটাল থেকে ঘুরে এসে আবার আপনাদের ফুচকা খাওয়াবো, কেমন? সে কি, আমরা দুই বোনে তোমার ফুচকা ঠেলাগাড়ি কিভাবে দেখবো? এটা আবার কেমন ধরনের কথা? কিন্তু আরো বেশি পরিমাণে ফুচকা না খেয়ে বাড়িতে যেতেও তো ইচ্ছা করছে না আমাদের। দুই বোন রতনের কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে, কিন্তু রতনের বউ গর্ভবতী হওয়ায় প্রিয়া এবং রেণুকার ভীষণ মায়া হয়, তাই ফুচকাওয়ালা জোরাজোরি করতে শুরু করলে দুই বোন আর রতনকে না করতে পারে না। তারা রতনের ঠেলাগাড়ি দেখার জন্য রাজি হয়ে যায়। রতন দুই বোনের উপর নিজের ফুচকার গাড়ির দায়িত্ব দিয়ে হসপিটালে নিজের গর্ভবতী বউয়ের কাছে চলে যায়। এভাবে প্রিয়া এবং রেণুকা ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়েই থাকে। ঠিক সেই সময় প্রিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। বোন, রতন তার হসপিটাল থেকে ফিরতে এখনো অনেক দেরি আছে, তাই আমরা দুজনে বেকার দাঁড়িয়ে না থেকে চল ফুচকা বানিয়ে খাওয়া শুরু করে দিই, কারণ এতক্ষণ তো দুজনে মিলে দেখছিলাম যে রতন দা কিভাবে ফুচকা তৈরি করছিল, সেই দেখে আমি ভালো করে শিখে নিয়েছি। তুই আলুটা সুন্দর করে মেখে নে, আর আমি ফুচকাতে আলু দিয়ে জল ভরে দিচ্ছি। তুই মন্দ কথা বলিসনি, আমারও ফুচকা দেখে ভীষণ লোভ হচ্ছে। চল তাহলে ফুচকা খাওয়া শুরু করি, রতনদা যখন আসবে তখন ওকে কিছু একটা বুঝিয়ে দেওয়া যাবে, আর আমরা যে কটা ফুচকা খাবো তার টাকাও রতনদাকে দিয়ে দেব। এই বলে দুই বোন মিলে ফুচকা বানানো শুরু করে দেয়। ছোট বোন বেশ ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে, ছোলা দিয়ে, বিট নুন দিয়ে এবং লেবু দিয়ে ফুচকার আলুটা মেখে নেয়। বড় বোন ফুচকাতে আলু ভরে তাতে টক জল দিয়ে বেশ সুস্বাদু ফুচকা তৈরি করে ফেলে। এইভাবে দুই বোনে মিলে অনেক অনেক ফুচকা খেতে শুরু করে। তারা মনের আনন্দে নিজেদের মতো করে ফুচকা বানিয়ে খাচ্ছে, এমন সময় সেখানে একটা কাস্টমার তাদের কাছে আসে। বাবা, সমাজের তো ভালোই উন্নতি হয়েছে দেখছি, এখন মেয়েরাও ফুচকা বিক্রি করছে, তাও আবার একটা নয়, দুটো সুন্দরী মেয়ে। এই গরমের দুপুরে ফুচকা ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তা বলছি দিদি, আর কোনো কাজ খুঁজে পাননি নাকি? যাক ছাড়ুন, আমায় ফুচকা খাওয়ান। ভারী অসভ্য লোক তো আপনি। আমাদের দুই বোনকে দেখে আপনার ফুচকাওয়ালি বলে মনে হচ্ছে। এই ঠেলাগাড়ির যিনি মালিক তিনি হসপিটালে গেছেন, তাই আমরা দুই বোন মিলে ওনার ফুচকার ঠেলাগাড়ির দেখাশোনা করছি, আর আমরা আপনাকে ফুচকা খাওয়াতে পারবো না। যান বলছি এখান থেকে।
বাবা কি মুখ, 20-30 টাকার ফুচকা খাওয়াবে তাতেই কত মুখ শুনিয়ে দিল। একবার যখন ফুচকা খেতে এসেইছি, ফুচকা না খেয়ে আমি এখান থেকে নড়ছি না, এই বলে দিলাম। ছাড় দিদি, এই লোকটার সাথে কেন ঝগড়া করছিস? আমরা যদি এই লোকটাকে ভালো করে ফুচকা মেখে খাওয়াতে পারি তাহলে তো রতনদার লাভ হবে, কারণ লোকটা যে টাকা দেবে সেটা তো আমরা নেব না, রতনদাকে দেব। গরিব মানুষদের যদি উপকার হয় তাহলে তো ভালোই। প্রিয়া তার বোনের কথা শুনে রাজি হয়ে যায়। দুই বোন মিলে কাস্টমারকে ভালো করে ফুচকা মেখে খাওয়াতে শুরু করে, কিন্তু লোকটা ফুচকা খাওয়া কিছুতেই থামাতে চায় না। সে বেশ অনেকগুলো ফুচকা খেয়ে নেয়। দুই বোন মিলে ফুচকা মেখে তাকে দিতে দিতে হাঁপিয়ে ওঠে। গরমের মধ্যে এভাবে ফুচকা বিক্রি করে তারা ঘর্মক্লান্ত হয়ে ওঠে। এই বোন, এই লোকটা তো রাক্ষসের মতো ফুচকা খেয়েই চলেছে। আমার হাত ব্যথা করছে ফুচকা দিতে দিতে, কি জ্বালাতনে পড়লাম বলতো। আহ কি শান্তি, ফুচকা মাখাটা দারুণ হয়েছে। এই গরমের মধ্যে আপনাদের নরম নরম হাতে সুন্দর সুন্দর ফুচকা খেয়ে আমার মন ভরে গেল একেবারে। এই নিন 100 টাকা রাখুন। এই বলে লোকটি প্রিয়া এবং রেণুকাকে ফুচকার দাম দিয়ে চলে যায়। তারা দুই বোন হাঁপ ছেড়ে বাঁচে। দুই বোনই আবার নিজেরা ফুচকা খেতে শুরু করে দেয়। তার কিছুক্ষণ পরেই ফুচকার ঠেলাগাড়ির সামনে আবার একটা কাস্টমার চলে আসে, কিন্তু এবার সেই ছেলেটি প্রিয়া এবং রেণুকা চেনা পরিচিত ছিল। রাজ প্রিয়া এবং রেণুকার সঙ্গে একই কলেজে পড়াশোনা করত, আর দুই বোন তাকে ভীষণ পরিমাণে পছন্দ করত। রাজকে তাদের চোখের সামনে দেখে প্রিয়া এবং রেণুকার মনে পছন্দের আগুন জ্বলে ওঠে, কিন্তু তারা যে ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে সেই কথা তাদের মনে পড়ে যাওয়ায় দুই বোনই ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। এই প্রিয়া, রেণুকা, তোরা কেমন আছিস? কত বছর পর তোদের সঙ্গে দেখা হলো, কিন্তু এইভাবে ফুচকার দোকানে কেন দাঁড়িয়ে আছিস? এখন কি নতুন ব্যবসা শুরু করেছিস নাকি? যাক, দেখে ভালো লাগলো। তোরা দুই বোনে যে একটা ইউনিক বিজনেস খুলেছিস, কটা মেয়েই বা এরকম কাজ করতে পারে বলতো? আর আজকালকার দিনে ফুচকার বিজনেস কিন্তু খুব ভালো, অনেক লাভ হয়। রাজের এমন কথা শুনে দুই বোন ভীষণ পরিমাণে খুশি হয় এবং তারা রাজকে ফুচকা খাওয়াতে ইচ্ছুক হয়। কিন্তু এই ফুচকার ঠেলাগাড়ি যে তাদের নিজেদের নয়, সেই সত্যি কথা তারা আর রাজকে জানায় না। নিজের মুখে নিজের প্রশংসা আর কি করব বলতো? এই ফুচকার ঠেলাগাড়ি তো আমার নিজের। আর তুই তো জানিস বোন ছোটবেলা থেকে পড়াশোনায় সেরকম একটা ভালো ছিল না, তাই আমি ওকে হেল্পার হিসেবে রেখেছি। তুই কিছুক্ষণ দাঁড়া, আমি এক্ষুনি তোকে ফুচকা মেখে খাওয়াচ্ছি। না রে রাজ, দিদি মিথ্যা কথা বলছে। ও যে ফুচকার ঠেলাগাড়ি কিনবে, ওর টাকা কোথায়? এই ঠেলাগাড়ি কেনার জন্য আমি আমার স্কলারশিপের টাকা দিদিকে দিয়েছি, আর সেই জন্যই আমি ফুচকার ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে থাকি আর লোকজনকে ফুচকা মেখে খাওয়াই, কারণ ওর উপর কোনো ভরসা নেই, কখন কোনো ভুলভাল কাজ করে ফেলবে। দুই বোন রাজকে ফুচকা মেখে খাওয়ানো নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তাদের এমন ঝগড়া দেখে রাজ বলে, আচ্ছা তোরা চুপ কর, এইভাবে ঝগড়া করিস না। প্রিয়া, তুই একবার আমাকে ফুচকা মেখে খাওয়া, আর তারপর রেণু আমাকে খাওয়াবে। যার ফুচকা সবচেয়ে বেশি ভালো লাগবে আমি বুঝবো সেই সত্যি কথা বলছে। দুই বোনই রাজের কথা মেনে নিয়ে তাকে ফুচকা খাওয়াতে শুরু করে দেয়। একবার প্রিয়া তাকে ভালো করে ফুচকা মেখে খাওয়ায়, আর একবার রেণুকা তাকে ফুচকা মেখে খাওয়ায়। দেখতে দেখতে ফুচকার ঠেলাগাড়ির সব ফুচকা রাজ খেয়ে ফেলে। ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে সে টাকা না দিয়ে সেখান থেকে চলে যেতে যায়। এই রাজ, তুই যে আমাদের দুই বোনের কাছ থেকে এতগুলো ফুচকা খেলি, টাকা দিবি না তুই? সব ফুচকা তো শেষ হয়ে গেল, এবার যদি তুই টাকা না দিস তাহলে তো আমাদের ব্যবসা লাটে উঠবে। বাবা, ভালোই তো টাকার হিসাব নিকাশ শিখেছিস দেখছি। বন্ধুর সাথে এতদিন পর দেখা হলো আর তাকে সামান্য কটা ফুচকা খাওয়ালি, তার জন্য টাকা চাইছিস? তোদের দুজনের হাতের ফুচকা মাখা সত্যি দারুণ খেতে। আমি তো ভাবলাম তোরা দুজন মিলে আমাকে ফ্রিতে ফুচকা খাওয়াবি, কিন্তু আমাকেও যে আবার টাকা দিতে হবে সেটা তো ধারণা ছিল না, তাহলে হয়তো কম করেই খেতাম। এই কথা শুনে প্রিয়া ও রেণুকা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর রাজের কাছ থেকে টাকা নিতে পারে না। রাজ দুই বোনকে মুরগি বানিয়ে মনের শোকে ফুচকা খেয়ে বাড়ি চলে যায়। খুব তো রাজকে ইমপ্রেস করার জন্য মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে দিলি, আর আমি তোর হেল্পার, তাই তো? তোর বলতে লজ্জা করলো না? রতনদা আমাদেরকে ফুচকার ঠেলাগাড়ি দেখতে বলে গিয়েছিল। এখন যদি রতনদা এসে দেখে ঠেলাগাড়িতে ফুচকা একটাও নেই, আর রতনদা যদি আমাদের কাছে টাকা চায়, তাহলে এত টাকা দিতে পারবি তো? ঠিক সেই মুহূর্তে তাদের মা ফুচকার দোকানের সামনে চলে আসে এবং নিজের দুই মেয়েকে ফুচকা বিক্রি করতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। আশা দেবী প্রিয়া ও রেণুকাকে মারতে মারতে বাড়িতে নিয়ে যাবে, তখনই দুই বোনে তার মাকে সব সত্যি কথা বলে দেয়। সেই সময় ফুচকা বিক্রেতা রতনও সেখানে এসে হাজির হয়। তার একটি সুন্দর ফুটফুটে মেয়ে হওয়ায় সে মিষ্টির বাক্স নিয়ে আনন্দ করতে করতে সেখানে চলে আসে, কিন্তু এসে দেখে যে তার ফুচকার ঠেলাগাড়িতে কোনো ফুচকা নেই।
এ কি, সব ফুচকা কোথায় গেল? আমি নেই দেখে সেই সুযোগে তোমরা দুই বোন মিলে সব ফুচকা সাবার করে দিলে নাকি? কি রাক্ষস রে বাবা! আর এখন ফাঁক ফোকর খুঁজছো, পালিয়ে যাওয়ার ধান্দা করছো? আমার মেয়ে হয়েছে বলে আনন্দ করে তোমাদের মিষ্টি খাওয়াতে আসলাম, আর তোমরা আমার এত বড় ক্ষতি করে দিলে। আপনার দোষ কম নেই মশাই। যতই আমার মেয়েরা আপনার কাছে ফুচকা খাওয়ার বায়না করুক না কেন, আপনি এরকম ভাবে নিজের দোকানের দায়িত্ব দুটো বাচ্চা মেয়ের উপর দিয়ে চলে যাবেন? এখন আবার ওদেরকে কথা শোনাচ্ছেন? প্রিয়া এবং রেণুকার মা রতনকে তার ফুচকার সমস্ত টাকা মিটিয়ে দিয়ে নিজের মেয়েদেরকে বাড়িতে নিয়ে চলে যায়। দুই বোন মিলে প্রতিজ্ঞা করে যে তারা আর কখনো ফুচকা খাওয়ার জন্য পাগলামি করবে না। এইভাবেই দুই বোন তাদের পরিবারের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে।